প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েসিস এই সময় অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই সময় আমরা আলোচনা করি সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। শুরুতে আছেন আমাদের ডক্টর আহসান মনসুর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমাদের আজকের বিষয়ে আমরা আলোচনা করব। আমরা গতকালই পেয়েছি যে বিশ্ব মানব সম্পদ উন্নয়নের যে ইন্ডেক্স আমরা যেটা বলি, সেই ইন্ডেক্সে মানব সম্পদ উন্নয়ন সূচকে আমরা অবস্থানটা একই রকম আছে। আমি ডক্টর আহসান মনসুরের দিকে শুরু করতে চাই। এই যে কোনো পরিবর্তন হলো না, অনেক উন্নতি হয়েছে বলে আমরা দাবি করি, কিন্তু এই সূচকে যে আমরা কোনো এগুনো পিছনের মধ্যে থাকলাম না, তার কি দায় কাউকে বলবো, নাকি এই অবস্থানের কারণটা আপনি কি মনে করেন? না, এখানে অত সিম্পলিস্টিক ওয়েতে দেখলে পরে আমি বলবো যে আমরা ইনজাস্টিস। আচ্ছা, এখানে অবস্থার পরিবর্তন আপেক্ষিকভাবে হয় নাই, কিন্তু অ্যাবসলিউটভাবে কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন সমস্যাটা হচ্ছে যে পৃথিবীর সবাই এগিয়ে যাচ্ছে, সেই এগুনোতে আমরা রিলেটিভলি বেশি জোরে এগোতে পারিনি। মানে আমাদের গতি কম, আমাদের অন্যদের অ্যাভারেজ গতির সমানই ছিল, যার ফলে আমরা অ্যাভারেজে একই স্থানে রয়ে গেছি। এটা হচ্ছে সমস্যাটা। তবে সেটার জন্য আমরা দায়, মানে কোথায় আমাদের ঘাটতিটা কোথায়? তবে এর মধ্যেও বলতে হবে যে যেটা হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্ডেক্সে আমাদের লেভেলটা বেড়েছে, মানে প্রোগ্রেসটা হয়েছে, কিন্তু প্রোগ্রেসটা রিলেটিভলি হয় নাই সেই হিসাবে। 2 নম্বর যেটা হচ্ছে যে কতগুলো খুব ভাইটাল ইন্ডিকেটর যেখানে প্রোগ্রেসগুলো খুব ভিজিবল। 1 নম্বর তো হচ্ছে আমাদের জীবন, মানে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, সেটা 70-এর উপর গিয়েছে। দ্যাটস এ ভেরি ওয়েলকাম। আমাদের আয়ু আমরা বলতে পারি, হ্যাঁ, আমাদের যে শিশু মৃত্যুর হার যেটা, সেটা খুবই কমে গেছে, এবং সেখানে আমরা বিরাট একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সের দিক থেকে কতগুলো ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো উন্নতি করেছি। হ্যাঁ, তবে কথা হচ্ছে যে আমাদের যে ন্যারেটিভ, যে বর্ণনা আমাদেরকে নিজেরা আমরা দেই, সাধারণত আমরা বলি যে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু আমরা যখন রিলেটিভলি দেখব অন্যদেরকে সাথে নিয়ে, তখন কিন্তু যে অন্যরাও এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু তাদের তুলনায় বেশি এগোতে পারছি না। এটাই আপনার এটা কি কারণ মনে হয় আপনার? না, কারণের মধ্যে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে আমাদের যেমন গড় ইনকামটা বাড়ার পরেও বাংলাদেশ কিন্তু একটা দরিদ্র দেশ। আমরা নিম্ন আয়ের দেশ বলছি, কিন্তু একটা মেজর পোর্শন অফ আওয়ার পপুলেশন এখনো গরিব, দারিদ্র সীমার নিচে আছে, এবং দারিদ্র সীমাটাও আমাদের খুব একটা কোশ্চেনেবল। কিন্তু এটাকে রিডিফাইন করতে হবে আগামীতে। এটা সে 70 সাল থেকে যদি এটা একই লেভেলে রাখি, এটা কিন্তু ঠিক হয় না। এখানে একটা সমস্যা আছে, পলিটিক্যালি সেটা সেন্সিটিভ ইস্যু, কিন্তু এটাকেও দেখতে হবে। আর একটা জিনিস যেটা আছে যে দারিদ্র সীমার উপরে যারা আছে তারাও কিন্তু এক্সট্রিমলি ভালনারেবল। ইকুয়াল নাম্বার অফ পিপল, 31% দারিদ্র সীমার নিচে আছে, আর আরো 31% বা 30%-এর মতো দারিদ্র সীমার উপরে আছে, যারা যে কোনো সময় আগামী 3-4-5 বছরের মধ্যে তারা নিচে নেমে যেতে পারে। একটা কারণেই হতে পারে, যে বন্যা হতে পারে, সাইক্লোন হতে পারে, বা ফ্যামিলিতে একটা বড় রকমের বিপর্যয় হতে পারে, চাকরিচ্যুত হতে পারে, বা তাদের অসুখ বিসুখ হতে পারে, যেসব কারণে তারা আবারও দরিদ্র হয়ে যাবে। তো এই যে ভালনারেবিলিটি, সব মিলিয়ে এগুলোতে রিফ্লেক্টেড হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কাজেই আমি মনে করি যে আমাদের উন্নতি হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো দৃশ্যমান উন্নতি হয়েছে, কিন্তু পৃথিবী জোড়াই কিন্তু উন্নতি হচ্ছে। কেউ পিছিয়ে নাই। কাজে আমাদের নিজস্ব বর্ণনাতে আমাদেরকে ওইটা জিনিসটা নিতে হবে যে অন্যরাও এগিয়ে যাচ্ছে, এবং আমাদের আরো জোরে আগানো উচিত। সে জোরে আগানোর জন্য কি করা দরকার, গতিটা বাড়ানোর জন্য? আপনি আসলে আপনার প্রশ্নের মধ্যে যদি ওইটাকে ভাঙেন, তাহলে উত্তরগুলো নিহিত আছে। যেমন হচ্ছে যে মানব সম্পদ সূচক, যেটা ডক্টর আহসান মনসুর বললেন যে 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে আপনার কোথায় আমাদের শিক্ষার অবস্থা, কোথায় আমাদের মাথাপিছু আয়ের অবস্থা, এবং গড় আয়ুর অবস্থা। এর সাথে সাথে ওরা আরো 3টা বিষয় করে। একটি হচ্ছে যে আপনার হচ্ছে যে অসমতার ইন্ডেক্স, যেটাকে ইনইকুয়ালিটি। তারপরে সম্পদের থেকে শুরু করে দ্বিতীয় বিষয়টা করে হচ্ছে যে জেন্ডার, অর্থাৎ হচ্ছে যে পুরুষ এবং মহিলাদের অবস্থান কি, এবং তৃতীয় একটা ইন্ডেক্স করে সাথে সাথে মাল্টি পভার্টি ইন্ডেক্স। তাহলে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে 2টো বিষয়, যেটা তিনি বললেন যে সবাই এগোচ্ছে, আমরাও সমতালে এগোচ্ছি। এবং আর একটা আমি এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে যে 80-র দশক থেকে আমরাও এগিয়ে চলছি।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যেটা আমরা মোটামুটি সবাই একমত, সেটা হচ্ছে যে আমাদের এগোনোটা সেইভাবে এগোচ্ছে না, যার ফলে আমরা একটা উল্লম্ফন দিতে পারি। তা আপনি যদি দেখেন যে অসমতার ক্ষেত্রে, তাহলে যদি আপনি সেই ইন্ডেক্সটা নিয়ে আসেন, তাহলে দেখবেন কি যে আপনার অসমতাটা থেকে যদি যোগ করেন, তাহলে সেটা হচ্ছে যে এইটা আছে হচ্ছে যে 0.57%, সেটা তখন হয়ে যাবে যে 0.40%। তার মানে হচ্ছে যে 23% নেমে যাবে। একই হারে অন্যান্য যেগুলো নেমে যাবে, যেমন হচ্ছে যে পোভার্টির কথা হলো, এটা যদি আপনি মাল্টিপল পোভার্টি ইন্ডেক্স দিয়ে মাপেন, তাহলে এটা কিন্তু 45% যাবে। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু কেন হচ্ছে না সে বিষয়ে আমরা জানি। কারণ হচ্ছে কি, আপনি যদি মাথা পিছু আয় চিন্তা করেন, তাহলে প্রবৃদ্ধির কি অবস্থা, বিনিয়োগের কি অবস্থা, তারপরে হচ্ছে যে আপনি যদি শিক্ষা স্বাস্থ্যের কথা চিন্তা করেন, তাহলে শিক্ষা স্বাস্থ্য খাতের অবস্থা কি গুণগত এবং আপনি কি পরিমাণগত দুটো অবস্থা, কর্মসংস্থান কতটুকু হচ্ছে, হ্যাঁ কর্মসংস্থান, আপনার আয় বাড়ছে কিনা। তার মানে হচ্ছে যে সেগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি যে সাম্প্রতিককালে যে আপনার বিনিয়োগে এক ধরনের একই জায়গায় থমকে আছে, সেটা ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেহেতু অন্যান্য খাতে, বিশেষ করে অনুন্নয়ন খাতে ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমরা লক্ষ্য করছি হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সেই পরিমাণে ব্যয় বাড়ছে না, যার ফলে মোট দেশজ উৎপাদনের প্রায় একটা অংশে যেই স্থির হয়ে আছে। যেমন শিক্ষা খাতে 2.1% স্থির হয়ে গেছে, এবং মন্ত্রীরাও কিন্তু বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন, স্বাস্থ্যমন্ত্রীও বেশ বাজেটের আগে উল্লসিত মানে বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু জানি আসলে কি কি কারণে হচ্ছে না। তার মানে বিনিয়োগ একটা ব্যাপার, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে উৎপাদনশীলতা একটা বিষয়, তৃতীয় বিষয় হচ্ছে যে কৃতকৌশল। অর্থাৎ উপরের দিকে এগোতে হলে তো আপনার টেকনোলজিতেও যেতে হবে, এবং তার সাথে আমরা অর্থনীতিতে একটা বলি যে এগুলো যদি প্রয়োজনীয় ব্যবস্থা হয়, তার একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ যথোপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ যিনি ব্যবসা করবেন তার আস্থা থাকতে হবে। সেই আস্থার অন্যতম নির্দেশক হচ্ছে যে কিভাবে রাজনীতি এবং প্রতিষ্ঠানগুলো চলছে। সেইখানে কিন্তু সব ইন্ডেক্সই আবার বলছে যে এক ধরনের সংশয় আছে। আচ্ছা, এই সংশয়টা কাটবে কিভাবে? আমরা যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখি, আমরা যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করব বলে আমরা কাজ করছি, আমরা যখন অবকাঠামোগত অনেক ভিজিবল উন্নতিও দেখছি, মেট্রো রেল থেকে শুরু করে মেগা প্রজেক্টে সবই অবকাঠামোগত কাজ। এবং অবকাঠামোগত কাজ মানে তো সরকারি অর্থ খরচ হচ্ছে, কিন্তু বিনিয়োগ হচ্ছে না। তাহলে এই অবকাঠামোকে যদি নিজের টাকা খরচ করছে, কিন্তু কেউ শিল্প করছে না, কেউ ব্যবসায় বিনিয়োগ করছে না, এই কন্ট্রাডিকশনটাই কি আমাদেরকে এই পিছিয়ে রাখছে, নাকি গতি বাড়াতে দিচ্ছে না? দেখুন, আমরা বলছি এই 2-3টা এক্সাম্পল দিয়ে যে খুব কাজ হচ্ছে, পৃথিবীর সব দেশেই তো এই হচ্ছে, আরো 10 গুণ হচ্ছে। আচ্ছা, আমি ভারতের কথাই ধরেন, সেদিনকে আমি 2 মাস আগে ভারতের যোগাযোগ মন্ত্রী একটা অনুষ্ঠানে বলছিলেন যে উনি যখন যোগদান করেন তখন গড়ে প্রতিদিনে 13 কিলোমিটার করে হাইওয়ে তারা তৈরি করছেন, ভারত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাইওয়ে। উনি যোগ দেওয়ার পরে এটা 17তে বেড়েছে এখন। প্রতিদিন তারা 17 কিলোমিটার অন অ্যাভারেজ অ্যাড হয় ভারতে হাইওয়ে, 4 লেন থেকে 6 লেন হাইওয়েগুলো। আর উনার লক্ষ্য হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটাকে 34 কিলোমিটারে নিয়ে যাবে প্রতিদিনে। তা আমরা কোথায় আছি? আমাদের ঢাকা-চিটাগাং হাইওয়ে করতে আজকে 10 বছর হয়ে গেল, এখনো এটা শেষ হলো না। কাজে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা খালি হাতে গুনেই যাচ্ছি। পদ্মা সেতু আজকে কত বছর ধরে আমরা এটা স্বপ্ন দেখছি, বাস্তবায়ন তো এখন কেবল শুরু হলো, শেষ কবে হবে আমরা কিন্তু জানি না। সরকার বলছে 2018 এর মধ্যে গাড়ি চলবে সেখানে। হ্যাঁ, পদ্মা সেতুর বাস্তবায়ন তো বহু আগেই, ঢাকা-চিটাগাং বহু আগেই শুরু হয়েছে, কিন্তু শেষ এখনো হয়নি। এই যে যতগুলো প্রজেক্টই দেখি, গতি খুবই স্লোত, এবং এগুলোকে যদি আমরা ত্বরান্বিত করতে না পারি এবং আরো এর চাইতে আরো 5 থেকে 10 গুণ প্রজেক্ট আমরা না নিয়ে আসতে পারি, আমরা কিন্তু দেশকে গুণগতভাবে একটা ফান্ডামেন্টাল শিফটে নিয়ে আসতে পারবো না। দেখুন, বাংলাদেশের অর্থনীতি আগে ছিল 50 বিলিয়নের, সেটা অনেকদিন ধরে বেড়ে বেড়ে আস্তে আস্তে 100 বিলিয়ন হয়েছে। গত 6 বছরে কিন্তু এটা 200 বিলিয়ন। আমরা তো আশা করি আগামী 6 বছরে এটা 400 বিলিয়ন হবে। 400 বিলিয়ন এবং তারপর 800 বিলিয়ন ধরেন। এই যে লক্ষ্যগুলো, এটা করার মতো সামর্থ্য আমাদের সরকারের যে প্রশাসন যন্ত্র তাদেরকে আছে? তারা কি এই 400 বিলিয়নের ইকোনমি ম্যানেজ করতে পারবে? কিন্তু এটা দিয়েই তো 200 হয়েছে।
একটা জিনিস কি, আমি 5 কেজি থেকে 10 কেজি আমি করতে পারবো, 10 থেকে 20 করতে কষ্ট হবে, কিন্তু তারপরে 100 কেজি হয়ে গেলে কিন্তু আমি পারবোই না, কাজে আমাকে তখন ট্রেন আনতেই হবে। তো জিনিসটা হচ্ছে যে বা একটা সহযোগী কোনো যান্ত্রিক প্রক্রিয়া আনতে হবে আমাকে। এই প্রক্রিয়াগত যে সলিউশনগুলো আছে এটা অ্যাভেলেবল, বাট এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন, প্রপার অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজন, প্রপার ইনসেন্টিভ স্ট্রাকচার প্রয়োজন, মেরিটোক্রেসি প্রয়োজন। এগুলো তো আমরা দেখছি না। ফলে আমি যেটা আমার কাছে চিন্তা হয় যে দেশের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তো হবেই, কিন্তু আমরা যে পরিবর্তন চাই, সরকার যে পরিবর্তন চায়, সেটা তো 8 থেকে 10% পরিবর্তন, সেটা তো 6-6.5 থাকলে হবে না। কাজে এই 8 থেকে 10-এ যেতে হলে এবং আমাদের ইকোনমিকে আগামী 15 বছরের মধ্যে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাওয়া, অ্যারিথমেটিক্যালি তো সম্ভব, তাই না? আমি যদি 1 থেকে 2-এ আসতে পারি 6 বছরে, তাহলে 2 থেকে 4-এ যেতে পারবো আরো 6 বছরে, তারপর 4 থেকে 8-এ যেতে হবে 6 বছরে, আর বাকি 80 আর 20 বিলিয়ন আমি আর 3 বছরে, আমি 15 বছরে কিন্তু আমি $1 ট্রিলিয়ন ইকোনমি থিওরিটিক্যালি আমি পারি। কিন্তু থিওরিটিক্যালি পারা অঙ্কের মাধ্যমে আর এটাকে বাস্তবে ট্রান্সলেট করা, এটার মধ্যে একটা বিরাট একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটাই কি আস্থার সংকট? আপনাকে কতগুলো জিনিস পরিষ্কার করতে হবে। যেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ চাচ্ছে হচ্ছে তাদের মধ্যে এক ধরনের উদ্যোক্তার যেমন ব্যাপার আছে, তেমনি শ্রম দিয়ে শ্রম নিয়োজন হয়ে অর্থ আয়োজনের। তার বড় প্রমাণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হয়েছে তার একটা বিরাট অংশ এসেছে হচ্ছে যে হয় গ্রামের থেকে যিনি শহরে এসেছেন তিনি আয় পাঠিয়েছেন, অথবা যিনি গ্রাম থেকে বিদেশে গেছেন, অথবা যিনি আসলে আপনার এই গার্মেন্টসে কাজ করেছেন তারপরে এইটা হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি, আমরা অভিবাসী আয় সেটা শহর থেকে গ্রামে যাক আর হচ্ছে বিদেশ থেকে যাক, সেটা একটা ভোগের ব্যবস্থা করেছে এবং তারপরে চাহিদা তৈরি করেছে এবং আমরা এসেছি। তার মানে আপনি অন্যভাবে বলতে পারেন অটো পাইলট একটা গ্রোথ রেট হয়েছে। কিন্তু এর পরবর্তী ধাপে যদি যেতে হয় তাহলে কিন্তু আপনার উৎপাদনশীলতা বাড়াতে হবে। তো উৎপাদনশীলতা বাড়াবেন কিভাবে? এই জনগণ কি এই স্কিল নিয়ে কি উৎপাদনশীলতা বাড়াতে পারবে, বা এই ধরনের লো এন্ড টেকনোলজিতে কি সেটা বাড়াতে পারবে? সেটা যেমন। আবার আপনার যদি দেখেন যে মোট দেশজ উৎপাদনের 4টা অংশ যদি মনে করেন, তাহলে একটা হচ্ছে বিনিয়োগ, একটা হচ্ছে ভোগ, একটা হচ্ছে সরকারি ব্যয় এবং হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট রপ্তানি। তা আমাদের যদি বিনিয়োগ এই জায়গায় থাকে, যেমন সবাই কিন্তু আমরা জানি যে 30-32% না গেলে কিন্তু আমাদের এটা হবে না, এবং আমাদের উৎপাদনশীলতা না বাড়ালে হবে না, আমাদের কৃতকৌশল। তাহলে হচ্ছে যে আসলে আমাদের জনগণের যে ইচ্ছা এবং যা আমরা চাই সেটা করার মতো কিন্তু পরিস্থিতি তৈরি করার জন্য যে প্রাতিষ্ঠানিক আয়োজন এবং কৌশল, সেইখানে এবং সেই কৌশলকে বাস্তবায়ন করা, সেইটার মধ্যে এক ধরনের বিরাট। যেমন মনে করেন যে উনি রাস্তাঘাটের কথা বললেন, আমাদের যে পোর্ট আছে, তা আমাদের যে গ্যাস আছে, কারণ মানুষ কিন্তু আপনার বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু বিনিয়োগযোগ্য পরিবেশের মাধ্যমে সেইটাকে বাস্তবায়ন করার এই প্রক্রিয়ার মধ্যে আমাদের যেমন চিন্তার দারিদ্র্য আছে, তেমনি আসলে এক ধরনের রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে। আবার এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের আমলাতান্ত্রিক ব্যবস্থা দরকার সেটার যেমন হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আপনার তো 3টা বিষয় দরকার। আপনি যখন যাবেন বিনিয়োগ করতে, আপনি যেমন এক ধরনের অবকাঠামো চাবেন, তেমনি আপনি কতকগুলো প্রণোদনা চাবেন। সেই প্রণোদনা কিন্তু মোটা দাগে 3 রকমের বলা যেতে পারে। একটা হচ্ছে যে আর্থিক প্রণোদনা, আর হচ্ছে রাজস্বগত, অর্থাৎ হচ্ছে ট্যাক্স বা অন্যান্য বিষয়, এবং 3 নম্বর হচ্ছে যে আপনার হচ্ছে রেগুলেটরি ব্যাপার, অর্থাৎ হচ্ছে যে আপনি যে কাজ করছেন আপনি কোনোভাবে বাধাপ্রাপ্ত হবেন না, আপনাকে অন্যায়ভাবে কোনো অর্থ খরচ করতে হবে না। আমরা কথা বলছি রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডক্টর আহসান মনসুর। আপনি যদি বলেন যে রাশেদ আল মাহমুদ তিতুমীর যেরকমটি বলল যে রাজনৈতিক যে দূরদর্শিতা, সেটি কি একটা বড়তম কারণ যে আমরা এই রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে যদি আমরা মানুষকে বিনিয়োগ দিকে ধাবিত করতে না পারি, দেশি বা বেশি বিদেশি বিনিয়োগ যেটি হোক, সেটি একই সঙ্গে রাশেদ আল তিতুমীর একটি কথা বলছেন যে স্কিল আমরা যেটা বলি, দেখেন সেটা কিন্তু অভিবাসনের ক্ষেত্রেও কিন্তু দেখি যে জনশক্তি যাচ্ছে, সেই জনশক্তি যদি প্রশিক্ষিত জনশক্তি যেত, আমাদের এই অভিবাসী আয়ও কিন্তু আরো বেশি হতো। রাজনৈতিক দূরদর্শিতার কথা বলছিলাম আমরা, সেটি কোথায়? দেখুন, পৃথিবীর কোনো দেশ ট্রান্সফরমেটিভ চেঞ্জ হয় না যদি না রাজনৈতিকভাবে সেই দূরদর্শিতা রাজনৈতিক নেতারা দেখাতে না পারে।
কোনো দেশই সম্ভব নয়। এটা কোনো এক্সাম্পল কোথাও নাই। এটা হতেই হবে। এটা রাজনীতিবিদদের, যারা আমাদের দেশকে পরিচালনা করবে, তারা যদি এই দূরদর্শিতা নিয়ে কাজ না করেন তাহলে দেশ কিন্তু এগোতে পারে না। কিন্তু সরকার তো বলছে যে আমরা পদ্মা সেতুর মতো দূরদর্শিতা দেখাচ্ছি, বড় মেগা প্রজেক্ট করছি। এটাকে আমি বলবো যে সবকিছুই তো রাজনীতি, তো রাজনীতি, সে কিন্তু ক্লেম তো করতেই পারে, কিন্তু বৃক্ষ কি ফলে পরিচয়। এখন আমি বাংলাদেশ আমরা ভালো করছি, সন্দেহ নাই, কিন্তু কত ভালো করছি সেখানে বিচার করতে হবে আমাদেরকে। যেটা আপনি বললেন প্রথমেই যে আমরা রিলেটিভ পজিশনে আনচেঞ্জড, রিলেটিভ পজিশনে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আনচেঞ্জড আছি। আপনি ধরুন ডুইং বিজনেস ইন্ডিকেটর দেখেন, আপনি প্রোডাক্টিভিটি ইন্ডেক্স দেখেন, আপনার আরও অন্যান্য যেসব আসে বিভিন্ন, সবগুলোতে আমরা 170, 160, 150, 52, এগুলো তো খুব একটা মানে আমার যেভাবে বর্ণনা করা হয় কেন 80 বা 200 নয়, হ্যাঁ, কেন আমরা 100 নিচে নেমে আসবো না এবং আগামীতে আরো দ্রুত নামবো না, সেটাই আমাদের প্রশ্ন। এবং সেটা যদি করতে হয় তাহলে একটা পলিটিক্যাল ভিশন দরকার হবে, যেটা ট্রান্সফরমেটিভ ইকোনমিক্যালি, সোশ্যালি, এবং সেটা করতে না পারলে ওই ধরনের ট্রান্সফরমেশন হবে না। 100 থেকে আমরা 150 থেকে আমরা 100তে এবং তারপরে 50 নেমে আসতে পারবো না। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের যে গ্রোথটা হচ্ছে 6%, 6.5%, আমরা মনে করি যে এটা একটা রেসপেক্টেবল গ্রোথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। সেটা আমাদের একটা বেসিক কিনা হলো কিনা, যে আমরা ভিত্তিটা তৈরি করলাম যে 6.5 নিচে আমরা নামছি না, তো আমাদের 7, 7.5 দরকার বলা যাবে না। কারণ হচ্ছে যে এটার মধ্যে আপনি ধরেন 3.2% হচ্ছে লেবার ফোর্স গ্রোথ। এটা তো লেবার ফোর্স বাজারে আসলে কিছু না কিছু রিক্সা ঠেলা গাড়ি চালায়, যাই করুক না কেন, ওই 3% কিন্তু অ্যাড হচ্ছে। আচ্ছা, তাহলে বাকি আমরা পাচ্ছি কতখানি? আরো 3%। তাহলে আমাদের নেট কন্ট্রিবিউশন, যেটা অনেকে বলে ক্রিটিকরা বা যারা বাস্তব সম্পদ আলোচনা করে, যে কেউ এই প্রতিষ্ঠান চালালে পরে এটা 6% গ্রোথ, 5.5 থেকে 6% এমনিই হয়ে যাবে। এখানে গভর্নমেন্টের যে রোলটা সেটা হচ্ছে যে এই 6 থেকে এটাকে নিয়ে 8-এ নিয়ে যাওয়া বা 8 থেকে 10-এ নিয়ে যাওয়া, এবং সবাই কিন্তু একমত, এখানে দ্বিমত নাই যে বাংলাদেশের পটেনশিয়াল আছে 8 এবং তার অধিক যাওয়ার। এটা নিয়ে কোনো দ্বিমত নাই কোনো মহলই, বিদেশের দেশে। কিন্তু আটকে যাচ্ছে কোথায়? কিন্তু আমরা আটকে আছি গত 15 বছর ধরে 6%। আমরা প্রথম ভাবছিলাম যে 10% করে আমরা 1% করে প্রতি 10 বছরে বাড়ি, কিন্তু এখন কিন্তু 15 বছর ধরে আমরা 1% বাড়ি নেই, যেটা দুঃখজনক। কারণ আমরা 70-এর দশকে 1%, 80-এর দশকে 1%, 90-এর দশকে 1%, 2000-এর দশকে 1%, এটা বেড়েছি, তারপরে কিন্তু আর বাড়তে পারি নাই। এখানে আমাদের বুঝতে হবে যে যদি আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিওতে যাই, আগামীতে কিন্তু এটা যে 6.5 থাকবে সেই গ্যারান্টি কিন্তু নাই, এটা কমেও যেতে পারে। কাজেই আমি মনে করি যে আমরা একটা বিরাট একটা মিলেনিয়াম অপরচুনিটি পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই পপুলেশন ডিভিডেন্ড। এই পপুলেশন ডিভিডেন্ড এটা থাকবে মাত্র আরো 30 থেকে 35 বছর। এই 30টা বছর যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করে, চীন যেটা দেখিয়েছে, দৃষ্টান্ত তো আমাদের পাশেই আছে, তারা যেটা দেখিয়েছে যে একটা বিরাট একটা জনশক্তিকে কিভাবে তারা হাইয়েস্ট লেভেল অফ পপুলেশনের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড়। এখন আমরা বলছি যে আমাদের 18 থেকে 35 বছরের লোক বেশি আছে, কিন্তু এই যে আমাদের আয়ু বেড়ে গেল, তাহলে তো 20 বছর পরে গিয়ে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাবে, তখন কি হবে? সেটা কিন্তু আমাকে এখনই চিন্তা করতে হবে। আমি যদি এখন আমাদের দেশকে $1300 দেশ থেকে $10,000 না নিয়ে নিতে পারি এই 20-30 বছরে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এরপরে কমতে থাকবো। তখন কিন্তু আমরা জাপান আজকে যে অবস্থা হচ্ছে, একটা সেকেন্ড লার্জেস্ট ইকোনমি থেকে এখন থার্ড, তারপরে ফোর্থ, তারপরে 15th হয়ে যাবে। তার মানে কোনো সময় গিয়ে বা অল্প কিছুদিন পরেই আমরা দেখবো যে এই যে আমাদের বয়সে গড় আয়ু বেরোচ্ছে বলে এখন আমরা খুশি হচ্ছি, এর গড় আয়ু বাড়াটাই আমাদের জন্য একটা খারাপ দিক আসবে যদি সবাইকে কর্মসংস্থানের মধ্যে বা কর্মক্ষম যারা আছেন তাদেরকে আমরা উন্নয়নের কাজে, অর্থনীতির কাজে লাগাতে না পারি। আমার হচ্ছে যে আমরা যে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটা প্রশ্ন তুলেছেন যেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কম হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা খুশি হচ্ছি যে আমাদের আয়ু বাড়ছে, অবশ্যই খুশি হওয়ার কথা। দ্বিতীয়, আমাদের খুবই খুশি হওয়ার কথা যে আমাদের কর্মক্ষম মানুষ আরো 30 বছর পর্যন্ত থাকবে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আজকে যিনি কর্মক্ষমতা যদি না থাকে,
তাহলে ভবিষ্যতে তিনি ভোগ করবেন কিভাবে? কারণ বয়সকাল বেড়ে যাচ্ছে। তার মানে আপনার এমন একটা সঞ্চয় থাকতে হবে, যখন আপনি অবসরে যাবেন তখন সেটা করবেন। এবং সেইখানে কিন্তু খুব একটা চিন্তা চেতনা হচ্ছে না। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা এবং খুব একটা দুই একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠান বাদে আমাদের কিন্তু কোনো পেনশন স্কিম ওইভাবে নাই। তার মানে হচ্ছে যে এই পাশের দেশ শ্রীলঙ্কায়ও কিন্তু ইউনিভার্সাল পেনশন, জাতীয় সঞ্চয়ের হার অনেক কম। হ্যাঁ, সঞ্চয়। তার মানে হচ্ছে যে আমাদের তাহলে তিনটা বিষয়ের দিকে একেবারে পরিষ্কার করে লক্ষ্য করতে হবে। এবং এইগুলো একটা সুযোগ, কারণ আমরা তুলনা করতে পারছি যে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা শুধু এগিয়ে যাচ্ছি। 188টা দেশের মধ্যে আমাদের এটা একটা সুযোগ এবং এটা একটা সতর্কবাণী সরকারের কাছে, যে যাতে তারা, ভারত আমাদের থেকে কিন্তু অনেক আগে, হ্যাঁ, তারা শুধু এই অঞ্চলের মধ্যে পাকিস্তান এবং নেপাল আমাদের পিছনে। হ্যাঁ, কিন্তু আবার যদি আপনি এই মানব উন্নয়ন সূচকই খেয়াল করেন, দক্ষিণ এশীয় যে গড়, সেখান থেকেও কিন্তু আমরা অনেক নিচে। তাহলে আর যদি আপনি মধ্যম আয়ের দেশগুলো বলেন, সেখানেও কিন্তু আমরা অনেক নিচে। সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের যদি মনে করেন যে জনসংখ্যা চিন্তা করেন, তার মানে হচ্ছে কি জনসংখ্যায় আমাদের বেকারত্ব সাধারণত খুবই কম থাকার কথা, কারণ আমাদের বেকার ভাতা দেওয়ার ব্যবস্থাও নাই এবং অন্য ব্যবস্থা নাই যে আপনি এটা করবেন। তার মানে আপনার কর্ম থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট অনেক বেশি, অর্থাৎ হচ্ছে যে একই কাজ 5 জন মিলে করছে। সেইখানে যদি স্কিলের অভাবটা আমরা সেইখানে আপনার, তার মানে হচ্ছে যে আমাদের বর্তমান কৌশল, অর্থাৎ হচ্ছে যে আমরা যে দেশীয় প্রবৃদ্ধির যে কৌশল করব, সেই কৌশলের ক্ষেত্রে মূল কেন্দ্রবিন্দুতে থাকতে হবে হচ্ছে যে নতুন কর্মসংস্থান তৈরি। এটা একটা। দ্বিতীয় যেটা আপনি প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে যে এখন কাজ করব, সঞ্চয় করব এবং যখন অবসরে যাব তখন ভোগ 70 বছর বয়সে যদি বাঁচি, হ্যাঁ, না বাঁচবই তো, বাঁচবই এবং বাঁচাটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেন যেটা ব্যতিক্রমী উদাহরণ, অর্থাৎ জাপান না হয়ে যাই। তার মানে হচ্ছে যে দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে যে আপনার এই জনমিতিক পরিবর্তনের সাথে কৌশলগত পরিবর্তন। তৃতীয় বিষয়টা আমরা সবাই জানি যে আমাদের অনেক জনগণ আছেন, তারা সম্পদে পরিণত হতে পারেন, কিন্তু আমাদের এলাকা খুব কম। কিন্তু আবার আমাদের বিরাট সুবিধাও আছে যে আমরা পৃথিবীর দুটো বাজারের মাঝে অবস্থান এবং চীন, হ্যাঁ, আমরা অবস্থান করছি। তার মানে আমাদের সুযোগও আছে। তার মানে আমরা দেখছি হচ্ছে যে মানুষের কাজ করার আকাঙ্ক্ষা আছে, আমাদের হচ্ছে যে মানুষ উদ্যোগী হতে চায়, কিন্তু আমরা দেখছি যে হচ্ছে যে অগ্রগতির যে রেখা, সেটা এখন স্থবির হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আর এই মানব উন্নয়ন সূচক আমাদের আরো জানিয়ে দিচ্ছে যে অন্যরা কিন্তু অনেক এগিয়ে গতিতে আছে। তাহলে আমাদের আসলে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, এই রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে কিন্তু আমি সরকারি দল বলছি না, আমি বলছি হচ্ছে যে সবাই, তাদের কিন্তু ভাবা দরকার এবং না ভাবলে কিন্তু তারা নেতৃত্বে থাকতে পারবেন না, তাহলে কিন্তু অন্য কিছু হবে। তাহলে সেটা চিন্তা করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো সেইভাবে যুগোপযোগী, কারণ যেটা আমরা দুইজনই বলার চেষ্টা করলাম, এরকম কিন্তু বলাই যায় যে এটা একটা অটো পাইলটের গ্রোথের রেটের মধ্যে আমরা আছি। কারণ হচ্ছে যে এখানে যে সরকার কাজ করছে এবং তার ফলে প্রবৃদ্ধি হচ্ছে, যে প্রবৃদ্ধি কিন্তু আগে 1% হারে দশক অনুযায়ী হয়েছে, কিন্তু এখন হয়নি। এইটা হচ্ছে একটা। দ্বিতীয় জিনিস যেটা আমাদেরকে ভাবতে হবে, সেটি হচ্ছে যে সব কিছুই আমরা জানি এবং এখন পৃথিবীর বিভিন্ন যে লিটারেচার বলছে যে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি বলুন, সামাজিক অগ্রগতি বলুন, সেটার জন্য একটা রিপ্রেজেন্টেশনাল পাবলিক অর্ডার দরকার। আচ্ছা, একটা অংশগ্রহণমূলক আপনার এমন একটা ব্যবস্থা যেটা আসলে সবার জন্য, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে, ব্যবসায়ীর জন্য কাজ করবে, সেটা যে যেখানে আছেন সেটা আসা দরকার। আমরা কিন্তু সেই অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা বিভিন্ন সময় উল্লঙ্ঘন হয়, আবার একটু থামে, কবরের মতো শুনশান নীরবতা থাকে, আবার বেড়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা একটা সামাজিক চুক্তি করতে পারি নাই, যেখানে রাজনৈতিক ব্যবস্থা বলছে যে একটা নাগরিক রাষ্ট্র গড়ব এবং রাষ্ট্র হিসাবে আমরা নাগরিকদের এই সুযোগ দিয়ে দেব, কারণ নাগরিকরা তো আসলে প্রচন্ডভাবে উদ্যোগী, তারা ব্যবহার, কিন্তু রাজনৈতিক জায়গায় আমাদের একটা বিরাট ডেফিসিট আছে। সেটা পূরণ করবো কিভাবে? আমাদের উদ্যোগী লোক আছে, আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি,
যেটা আমরা ডিভিডেন্ড আপনি যেটা বলছেন যে পপুলেশন ডিভিডেন্ড আমরা যেটা, এবং রাশিদ তুমি যেটা বললেন যে আমাদের দুটি বড় দেশের বাজারও আমাদের সামনে আছে। আমরা ইউরোপ আমেরিকার না বললাম, যদিও আমরা গার্মেন্টসের ক্ষেত্রে ইউরোপই আমাদের মূল জায়গা, আমরা ভারতের বাজার এখনো পাই নাই, চীন তো অনেক দূরের ব্যাপার একটি। তা আমাদের তাহলে কী করতে হবে এখানে? বা আমরা যদি তুমি যে রাজনৈতিক কর্তৃপক্ষ বলতে আমরা শুধু সরকার বলতে চাচ্ছি না, যারা নীতি নির্ধারণ করেন আগামী 20 বছরের জন্য পলিটিক্যাল পলিসিটা কী হবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি? দেখুন, আমি যেটা মনে করি যে সরকার কিছুটা হলেও ফোকাস করে, যেমন সব ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা আছি, এখন কিছুটা ফোকাস আছে, এবং এটা আছে বলেই, একটা দলিল আছে বলে আমরা সেটাকে নিয়ে সমালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, ভালো দিক খারাপ দিক এটা বলতে পারি। আগে মাঝখানে যেটা ওটাও ছিল না। দুঃখজনক যেটা হচ্ছে যে পলিটিক্যাল ডিসকোর্সে, পার্লামেন্টে আমরা কিন্তু অর্থনীতি নিয়ে কোনো আলোচনা শুনি না। আমরা তাদের ইলেকশনের আগে একটা ম্যানিফেস্টো হয়, তখন একটা কিছু আসে, কিন্তু তারপরে অর্থনীতি যেন এক্সিস্ট করে না, যেটা পৃথিবীর সব দেশে হচ্ছে নাম্বার 1 ইস্যু সব কিছুর মধ্যে। তো এই যে এই ভ্যাকুয়ামটাকে আমরা কিভাবে ফিল করব, আমার মনে করি যে জনগণ থেকে একটা চাপ আসা উচিত যে এই জিনিসটাকে ইগনোর করা যাবে না, এবং সেই চাপ যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের রাজনীতি কিন্তু শুধুমাত্র রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে খেলাই চলবে। অর্থনীতিকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, যেটা রাজনীতির মেইন লক্ষ্য হওয়া উচিত, সেটা হয়তো তাদের মূল লক্ষ্য থাকবে না। কারণ আমি সেজন্য বলছি যে যাদের বয়স এখন 28 বছর, যাদের বয়স 30 বছর, যারা আরো 40 বছর বাঁচবে, তাদের এই 30 বছর কাজের ব্যবস্থা করে দিতে হবে, যাতে তারা 60 বছরে গিয়ে এইটার বেনিফিট তারা পায় এবং তখনও তাদের সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে। এবং তা না হলে তো ওইটাও একটা বার্ডেন হবে সবার জন্য, যে একটা পরে গিয়ে কারো আর কারো কাজ থাকবে না। সেই নীতিটাই তো এখন করতে হবে সরকার। দেখুন, আমরা যেটুকু অর্জন করেছি এটা কিন্তু বিশ্বায়নের জন্যই হয়েছে। আজকের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইটস এ রেজাল্ট অফ ডাইরেক্টলি গ্লোবালাইজেশন। আজকে আমাদের এই রেমিটেন্স যেটা আসছে ইটস এ রেজাল্ট অফ গ্লোবালাইজেশন। আমরা বেনিফিশিয়ারি অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ ট্রেড। এবং আমরা যেটা পারি নাই, ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারি নাই। সেটা কোথায় গ্যাপ? আমরা ট্রেডে কিছুটা ইমপ্রুভ করেছি, কিন্তু ইনভেস্টমেন্টকে যদি আমরা আরো আনতে পারতাম, তাহলে যে ট্রেডের যে রেজাল্ট, আজকে আমরা 25 বিলিয়ন বা আমরা 30 বা 32 বিলিয়নে আটকে থাকতাম না। ভিয়েতনাম যদি 50 ছাড়িয়ে গেছে, আজকে 70-80। ভিয়েতনামের ইলেকট্রনিক এক্সপোর্ট হচ্ছে 40 বিলিয়নের মতো। তো আমি স্যামসাং এর কারখানা দেখেছি একাধিক। হ্যাঁ, তো ভিয়েতনাম যদি আমাদের কত পিছন পরে শুরু করেছে, তারা এত দ্রুত যে শুধুমাত্র কেন তারা পেরেছে, তারা বিনিয়োগকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারছে তাদের দেশে। সবচেয়ে বেশি এফডিআই। এখন যদি বলেন, এখন এফডিআই তো নাই, উল্টো আমরা এখন দেখছি যে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। অবভিয়াসলি, মানি হচ্ছে যেটাকে, যেখানে রিটার্ন বেশি সেখানে টাকা সেখানে যাবে, সেটাকে পানির মতো, যেখানে ঢালু আছে সেখানে পানি সেখানে যাবে। টাকাটাও একই জিনিস। আমি যদি আমার দেশকে দুটো জিনিস করতে পারি, বিনিয়োগযোগ্য এবং বসবাসযোগ্য, তাহলে কিন্তু টাকা এমনি চলে আসবে, আবার ওই টাকা ফেরত আসবে। কিন্তু আমি যদি আমার দেশকে বসবাসযোগ্য করতে না পারি, আজকে দেখেন ঢাকার ট্রাফিকের কথা, এই যে তিতুমির একটা রাস্তা ক্রস করতে 40 মিনিট লাগলো, একটা ট্রাফিক লাইট ক্রস করতে, তারপরে পায়ে হেঁটে চলে আসতে হলো 10 মিনিটে। তো এই যে পরিস্থিতি, এটা কিন্তু সবার জন্য, প্রত্যেক দিনের জন্য একটা বিরাট হতাশা, এবং এটা আমাদের জনজীবনকে বিধ্বস্ত করে দেয় মানসিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে। তো এটা তো কোনো লিভিং কন্ডিশন হলো না। আমরা বাসার মধ্যে হয়তো একটু শান্তিতে থাকতে পারি, কিন্তু বের হওয়া মাত্রই আবর্জনা, দুর্গন্ধ, পানি আটকে আছে, এই যে পরিবেশ, এটা তো আমাদের যে সম্পদের মূল্য, তার সাথে কিন্তু যে আমরা সম্পদের যে আমরা যে ওইটা থেকে যে আমরা ফল পাচ্ছি, সেটা কিন্তু কমেন্সুরেট না। বিনিয়োগকারী কেন আমাদের দেশে আসবে? আমি বসবাসযোগ্য এবং বিনিয়োগযোগ্য এবং স্বস্তিতে থাকার মতন অবস্থা না হলে তো 70 বছরের আয়ু দিয়ে ধুকে ধুকে বেঁচে থাকার তো কোনো লাভ নাই। আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তাই না, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন, যে কোনো বাস যেটা বলা হলো, এই বাসে কিভাবে যাবেন, তাই না? এখন বাংলাদেশের ন্যূনতম 5 থেকে 6 কোটি লোক বাসে যাতায়াত করে। তাহলে হচ্ছে যে তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে একদিকে যেমন আপনার বিনিয়োগ পরিস্থিতির উন্নতি দরকার, অন্যদিকে আপনার যেটা আমরা বিশাল আকারে দেখছি যে হচ্ছে না, সেটি হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করছি হচ্ছে যে পলিটিক্যাল পয়েন্টস করি।
অর্থাৎ কিভাবে আমি একটা গোল দেব। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যখন এই রকম তুলনামূলক চিত্রে অবস্থান করছি তখন দেখছি যে এই গোল কিন্তু সবাই দিচ্ছে, কিন্তু অনেকে আরো বেশি গোল দেওয়ার চেষ্টা করে, মানে অনেকে গোলটা সুচারুভাবে সৌন্দর্যের সঙ্গে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা আমরা সবাই জানি আসলে ঘাটতিগুলো কোথায়। আমরা জানি যে হচ্ছে যে আমাদের বেশি বিনিয়োগ দরকার। এই বিনিয়োগ দুটো জায়গায় দরকার। একটা হচ্ছে যে অবকাঠামো যেমন দরকার, তেমনি হচ্ছে যে এটা একটা ভৌত অবকাঠামো দরকার, সামাজিক অবকাঠামো অর্থাৎ স্বাস্থ্য শিক্ষায় দরকার। আমরা এটাও জানি হচ্ছে যে আপনার এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার যার মাধ্যমে কর্মসংস্থান হয়, অর্থাৎ প্রবৃদ্ধি হলে হবে না। আমরা এও জানি যে এমন এক ধরনের প্রবৃদ্ধি হওয়া দরকার যেখানে হচ্ছে যে আপনার আর ইনইকুয়ালিটি অর্থাৎ হচ্ছে অসমতা না বেড়ে যায়। এগুলো কিন্তু সবার জানা, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের আসলে যিনি যে জায়গায় অবস্থান করছেন সেই অবস্থানে থেকে তিনি তার একটা করছেন না। অর্থাৎ হচ্ছে রাজনীতিবিদ তার যে ভিশন দিয়ে কনসেনসাস করার দরকার আমরা সেটাই চাই, সেটা হচ্ছে না। এবং সেই জন্য আমরা আজকের আলোচনার ইতি টানতে চাই যে যেটি ডক্টর আহসান মনসুর বলেন যে বসবাসযোগ্য এবং বিনিয়োগযোগ্য যদি দেশ করতে পারি তাহলে সবটা, এবং সেখানে হয়তো 70 বছর 6 মাস বা 70 বছর 8 মাসের যে গড় আয়ু বেড়েছে বলে খুশি হচ্ছি, সেই গড় আয়ুটাকে উপভোগ করতে পারবো, বাড়াতেও পারবো, সেটা 71-72 নিতে পারবো। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করবো, তবে জানিয়ে দিতে চাই ওই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাদের ভিজিট করতে হবে www.ntvbd.com। আমাদের সঙ্গেই থাকুন, সবাই সুস্থ থাকুন।